প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘ মহাসচিবের বৈঠক, যাচ্ছেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে। মাগুরায় আসিয়ার বাড়িতে বিএনপির প্রতিনিধি দল, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চান স্বজনরা। এবার নারায়ণগঞ্জ ও লালমনিরহাটের 7 বছরের শিশু ধর্ষণ, 2 নিপীড়ক আটক। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে আপনাদের সাথে আছি আমি লুবনা রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 ইটিভি চ্যানেলে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সকাল 9টার দিকে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠক শেষের কিছুক্ষণ পর প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একই বিমানে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে তারা নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুশরুকুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস উখিয়ায় প্রায় 1 লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেবেন। এরপর সন্ধ্যায় ঢাকায় ফিরবেন তারা। এখনও শোকের মাতম চলছে মাগুরায় শিশু আসিয়ার বাড়িতে। কিছুতেই থামছে না কান্নার রোল। সকাল থেকে আসিয়ার বাড়িতে ভিড় করছেন প্রতিবেশীরা, সবাই শোকাচ্ছন্ন। এদিকে মেয়েকে হারিয়ে কান্নায় থামছে না আসিয়ার মায়ের বাকরুদ্ধ বাবা। আসিয়ার পরিবারকে সমবেদনা জানাতে যাচ্ছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এদিকে সকালে ঢাকা থেকে আসিয়ার বাড়িতে যান জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। এ সময় তিনি পরিবারের খোঁজখবর নেন এবং তাদেরকে আর্থিক সহায়তা দেন। এদিকে সমবেদনা জানাতে আসিয়ার বাড়িতে আসা সবাই ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। মাগুরায় ধর্ষণের পর শিশু আসিয়ার মৃত্যু এবং দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভের মাঝেও থেমে নেই ধর্ষণের ঘটনা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 7 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ কাঁচামাল ব্যবসায়ীর বিরুদ্ধে। লালমনিরহাটেও 7 বছরের শিশুকে যৌন নিপীড়নের দায়ে গ্রেফতার করা হয়েছে একজনকে। প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বৃহস্পতিবার দুপুরের দিকে রূপগঞ্জের তারাবো পৌরসভার বাগবাড়ি এলাকায় ধর্ষণের শিকার হয় 7 বছরের শিশু। স্থানীয়রা জানান, কাঁচামাল ব্যবসায়ী ইব্রাহিম শিশুটিকে চকলেট কিনে দেওয়ার কথা বলে দোকানের ভিতরে নিয়ে ধর্ষণ করে। এ সময় অন্য একজন ক্রেতা বিষয়টি দেখে শিশুটির বাবাকে খবর দেন। পরে প্রভাবশালীদের মাধ্যমে টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। তবে টাকা নয়, সুষ্ঠু বিচার দাবি শিশুটির বাবার। আমি সঠিক বিচার চাই, আর কিছু চাই না, আমি টাকাও চাই না, কিছু চাই না। রাতে অভিযুক্ত ইব্রাহিম পালানোর চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। বাহ্যিকভাবে শিশুটি এখন সুস্থ রয়েছে, বাট ডক্টর যেটি বলেছেন যে তারা টেস্ট করার পরে মূলত বুঝতে পারবেন আসলে কতটুকু ক্ষতি হয়েছে। এদিকে লালমনিরহাটের হাতীবান্ধায় 7 বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে বিদ্যুতের টাওয়ার নির্মাণ শ্রমিক জহুরুল ইসলাম সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে বাড়িতে মানুষের অনুপস্থিতিতে সাগর শিশুটির উপর যৌন নিপীড়ন চালায়। অন্যদিকে মেহেরপুরে ধর্ষণ মামলার আসামি জামিনে ছাড়া পেয়ে বাদীকে হত্যার হুমকি ও শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে থানা ঘেরাও করে ছাত্ররা। এ সময় আসামিদের দ্রুত গ্রেপ্তার ও তদন্ত কর্মকর্তার শাস্তির দাবি জানান তারা। পরে মধ্যরাতে প্রত্যাহার করা হয় তদন্ত কর্মকর্তা সুজয় কুমারকে। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোস্তফা নামে এক পুলিশ সদস্য মারাত্মকভাবে জখম হয়েছেন।
আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ কমিশনার মোহাম্মদ নাজমুল করিম খান। মোস্তফা যখন পিছনে ছিল, ওই ছিনতাইকারী তাকে উপর্যুপরি স্ট্যাপ করে এখন সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। যে ছিনতাইকারী তাকে স্ট্যাপ করেছে, তাকে ছুরি সহ সে ধরে রেখেছে এবং সে তাকে ছুটতে দেয় নাই। আমরা তাকে, সে অ্যারেস্ট আছে। তার সাথে আরও তিনজন ছিল, তিনজন পালিয়ে গেছে, আমরা তাদেরকে খুঁজছি। এবারে আমরা জানবো ঈদ যাত্রার খবরাখবর। আজ থেকে শুরু হয়েছে ট্রেন ও বাসের আগাম টিকিট বিক্রি। আরও জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি সায়দাবাদ বাস টার্মিনালে। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহতাব মিনহাজ। মিনহাজ, আজ থেকে তো ঈদ যাত্রার বাসে টিকিট বিক্রি শুরু হয়েছে, তো সর্বশেষ প্রস্তুতি যদি আমাদেরকে জানান, কেমন চলছে টিকিট বিক্রি বাসের? দুঃখিত দর্শক, আমরা যান্ত্রিক ত্রুটির কারণে মিনহাজের সাথে সংযোগ স্থাপন করতে পারলাম না। আমরা পরবর্তীতে আবারও চেষ্টা করব তার কাছে যাওয়ার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ম শ আরিফিন সিদ্দিক মারা গেছেন। বৃহস্পতিবার রাত 11:15টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাদ জুমা ধানমন্ডি ঈদগাহ মাঠে অধ্যাপক আরিফিন সিদ্দিকীর জানাজা হবে। পরে আজিমপুর কবরস্থানে মা বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে। আরিফিন সিদ্দিক গত 6 মার্চ ইফতার কেনার জন্য ঢাকা ক্লাবে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর পর থেকেই ছিলেন লাইফ সাপোর্টে। উনি কোমাতে ছিলেন। আজকে 10:45-এ ডাক্তাররা ওনাকে অফিসিয়ালি ডিক্লেয়ার করলো যে উনি মারা গেছেন। ওনার জানাজা হবে আগামীকালকে বাদ জুমা ঈদগাহ মসজিদ, ধানমন্ডি ঈদগাহ মসজিদে, এবং দাফন হবে হলো আজিমপুর কবরস্থানে। আমার মা বাবার কবর, আমার দাদির কবর, ওই কবরের উপরেই ওনার দাফন হবে ইনশাআল্লাহ। উৎসব পার্বণে বাঙালি নারীর প্রথম পছন্দ টাঙ্গাইল শাড়ি। ঈদ সামনে রেখে তাই তো টাঙ্গাইলের তাৎপল্যতেও বেড়েছে ব্যস্ততা। রাত দিন এখানের ঘরে ঘরে চলছে বাহারি সব ডিজাইনের শাড়ি বোনা। জড়িতরা জানান বেচা বিক্রিও ভালোই হচ্ছে। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। নিত্য নতুন ডিজাইন আর যুগের সাথে তাল মিলিয়ে চলার কারণেই রমণীদের পছন্দের তালিকার শীর্ষে টাঙ্গাইল শাড়ি। শাড়িতে নতুনত্ব আনার জন্য ভেজিটেবল ডাইং করা হয়েছে গাছের ছাল, হরিতকি সহ বিভিন্ন প্রাকৃতিক রং দিয়ে, যেটা মানবদেহের জন্য উপকারী। ভেজিটেবল ডাইটা সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত, এগুলো সম্পূর্ণরূপে দেহের উপযোগী, দেহের কোনো ক্ষতি হয় না, মানুষ ব্যবহার করে এটা আনন্দ পাবে, উপকৃত হবে। সারাদিন কাজ করি, তারপরের দিন দিন থাকতে আর কি কাপড় শেষ হয়। পিওর সিল্কের থেকে শুরু করে হাফ সিল্ক পর্যন্ত হয়। 1.5 দিন লাগে কাপড় বানাইতে। এগুলো 700-750 এর মধ্যে। প্রিয়জনের জন্য বাহারি ডিজাইনের শাড়ি কিনতে দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা ভিড় করছেন। টাঙ্গাইলের পাঁচরাইলি হচ্ছে শাড়ি রাজধানী। শাড়ি এবং 3 পিস বিভিন্ন ধরনের যাবতীয় পোশাক আদি পাওয়া যাচ্ছে। এখানে ঈদে আসা একটা ট্র্যাডিশনই আমাদের। এখান থেকে পরিবারের সবার জন্যই শাড়ি কিনি, গিফট করার জন্য। মসলিন বা সিল্ক সহ বিভিন্ন রকমের শাড়ি থাকলেও সুতি শাড়িগুলোর চাহিদা সবসময় বেশি থাকে বলে জানালেন ব্যবসায়ীরা। এই ঈদে আমি যা দেখতেছি সেটা হচ্ছে সুতি শাড়িটাই বেশি চলতেছে। হ্যাঁ, আর তার মধ্যে চলতেছে হলো হাতের কাজের যে টাঙ্গাইলের যে ঐতিহ্যবাহী যে শাড়িগুলো হাতের কাজের, সেই শাড়িগুলো চলতেছে। মাসলাইজ কটন হাতের কাজ এবং হাফ সিল্ক, টাঙ্গাইল তাঁতের অরিজিনাল যেগুলো তাঁত হাতে টুকটুক করে বুনে, সেই বালুচুরি এবং জামদানি। দেখা গেছে 3000, 4000, 2000 এই ধরনের শাড়িগুলো বেশি চলতেছে। জিআই পণ্য ইস্যুতে বারবারই ষড়যন্ত্র হয়েছে, তবুও শাড়িগুলো টিকে আছে আপন মহিমায়, এমনটাই বলছেন ব্যবসায়ীরা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার নিয়মিত আয়োজন স্বাধীনতার মাস উত্তাল মার্চ। এখনও মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করে চলেছে রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয়।
যেখানে প্রাথমিক প্রশিক্ষণ নেন প্রায় 250 মুক্তিযোদ্ধা। বিদ্যালয়ে এখনও রাখা হয়েছে সেই সময়ের 15টি ডামি রাইফেল, যা সংরক্ষণের অভাবে নষ্ট হওয়ার পথে। হাসান আল মবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয় 1959 সালে নগরীর তালাইমারি এলাকায় প্রতিষ্ঠিত হয়। কায়েদে আজম হাই স্কুল নামে একসময় পরিচিত ছিল। 71-এ এই বিদ্যালয়ের মাঠেই প্রাথমিক যুদ্ধ প্রশিক্ষণ নেন 2 থেকে 250 মুক্তিযোদ্ধা। এখানে স্কাউট ট্রেনিং হতো, এটা আদর্শ স্কুলে স্কাউট ছিল। হ্যাঁ, ওরা এখানে ট্রেনিং দিত, তারপরে তালাইমারি নিয়ে যে ট্রেনিং দিয়েছে মুক্তিযোদ্ধাদের। রাজশাহী কলেজের তৎকালীন এইচএসসি শিক্ষার্থী ও জুনিয়র ক্যাডেট ক্রপের প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য এরশাদ আলী ঈশার নেতৃত্বে শুরু হয় মুক্তিযোদ্ধাদের প্রাথমিক প্রশিক্ষণ। প্রথমে লাঠি দিয়ে প্রশিক্ষণ শুরু হলেও পরে যোগ দেন অবসরপ্রাপ্ত সেনারা। তালাইমারিতে একটা মাঠ ছিল, এই মাঠ খেলার মাঠ হতো, ফুটবল বিশাল মাঠ ছিল। সেই মাঠে আমরা প্রথমে বাঁশের লাঠি নিয়ে আমরা সেই ট্রেনিংগুলো করছিলাম। পরবর্তী সময় স্কুলটার নাম ছিল পাকিস্তান আমলে কায়েদে আজম স্কুল। সেই কায়েদে আজম স্কুলে কলেজেটের মতো কিছু ডামি রাইফেল আছে, যে রাইফেলগুলো তখন আমরা এখান থেকে নিয়ে যে ওই তালাইমের মাঠে আমরা সেই ট্রেনিংগুলো করি। সে সময় বিদ্যালয়ের জুনিয়র ক্যাডেট ক্রপ শাখার 15টি ডামি রাইফেল ব্যবহার করা হয় প্রশিক্ষণে। সংরক্ষণের অভাবে সেগুলোর বেশিরভাগই নষ্ট হওয়ার পথে। আমি শুরু করেছিলাম, তারপরে বিশেষ হলো যে যারা এক্স আর্মি ছিল তারা এগিয়ে এসেছিল এবং তারা আমাদের সাথে তারা নিজেরাই তাদের সেই দায়িত্বটা নিয়ে তারাও ট্রেনিং দিয়েছে। ইতিহাসের সাক্ষী এই নিদর্শন সংরক্ষণে জোর তাগিদ দিয়েছেন স্থানীয়রা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইইউভুক্ত দেশ থেকে আসা অ্যালকোহলের উপর 200% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদিত হুইস্কির আমদানিতে 50% শুল্ক আরোপে ইইউর পরিকল্পনার প্রতিক্রিয়ায় এ ধরনের পদক্ষেপ নেওয়ার হুমকি দেন ট্রাম্প অভিযোগ করেছেন, ইউরোপীয় ইউনিয়ন সবসময় যুক্তরাষ্ট্র থেকে সুবিধা নিয়ে আসছে। এছাড়া মার্কিন হুইস্কির উপর ইইউর শুল্ক আরোপকে জঘন্য অভিহিত করে দ্রুত তা সরিয়ে নেওয়ার আহ্বান জানান ট্রাম্প। বাণিজ্য নিয়ে স্নায়ী যুদ্ধ প্রসঙ্গে ইউরোপীয় কমিশনের মুখপাত্র বলেছেন, দ্রুত যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসতে চান তারা। অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা। বাশার আল আসাদের সরকারকে উৎখাতের পর 3 মাস পর সাংবিধানিক ঘোষণাপত্রে স্বাক্ষর করেন আল সারা। নতুন সংবিধান আগামী 5 বছর পর্যন্ত কার্যকর থাকবে। আল সারা বলেন, এর মাধ্যমে সিরিয়ায় ন্যায় বিচারের শাসন প্রতিষ্ঠা পাবে। তবে পুরনো বেশ কিছু বিষয় নতুন সংবিধানে যুক্ত করা হয়েছে, যা অনুযায়ী সিরিয়ায় ইসলামী আইন এবং রাষ্ট্রপ্রধানকে মুসলিম হতে হবে। অস্থায়ী সংবিধানে গণপরিষদ গঠন করে সব আইন প্রণয়ন করা হবে। সিরিয়ায় নির্বাচন হতে 4-5 বছর সময় লাগবে বলেও জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান আল সারা। এবারে খেলা খবর। ইংল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যান হ্যারি ব্রুককে 2 বছরের জন্য আইপিএলে নিষিদ্ধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। নিষেধাজ্ঞার খবরটি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তারা। ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল খেলতে অপারগতা প্রকাশ করায় ব্রুককে এই নিষেধাজ্ঞা দেয় বিসিসিআই। 22 মার্চ আইপিএলের 18তম আসর শুরু হওয়ার কথা। গেলবার 4 কোটি রুপিতে কিনলেও এবারের আইপিএল নিলামে ব্রুককে 6.25 কোটি রুপিতে কিনেছিল দিল্লি ক্যাপিটালস। তবে গত আসরে দাদির মৃত্যুর কারণ দেখিয়ে খেলেননি ব্রুক। এবার না খেলার বিষয় দেখিয়েছেন জাতীয় দল নিয়ে ব্যস্ততা। উপযুক্ত কারণ ছাড়া বা শুধু ব্যক্তিগত কারণ দেখিয়ে কোনো বিদেশি না খেলার সিদ্ধান্ত নিলে আইপিএলে 2 মৌসুমের জন্য নিষেধাজ্ঞার নিয়ম করা হয়েছে। এবার সেটি প্রয়োগ করা হয়েছে ব্রুকের ক্ষেত্রে।
এর সাথে শেষ করছি 21 সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘ মহাসচিবের বৈঠক, যাচ্ছেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে। মাগুরায় আসিয়ার বাড়িতে বিএনপির প্রতিনিধি দল, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চান স্বজনরা। এবার নারায়ণগঞ্জ ও লালমনিরহাটে 7 বছরের শিশু ধর্ষণ, 2 নিপীড়ক আটক। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 ইটিভি চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল 21-এর সাথে।